এখনো ভেতরে লাল টকটক করে ভেতরে বামপন্থা নিয়েই আমি আইএসএফে যোগ দিয়েছি। বর্তমানে যে তৃণমূল বিজেপি যেভাবে মানুষকে হিন্দু মুসলমানে বিভাজিত করতে চাইছে, অন্যান্য সমস্ত সমস্যাকে ঢাকা দেওয়ার জন্যে আজকে স্বাস্থ্যের যা অবস্থা, শিক্ষার যা অবস্থা, কর্মসংস্থানের যা অবস্থা, কলকারখানা নেই, হাজারে হাজারে নয় লাখে লাখে ছেলেপিলে বাইরে কাজ করছে, তাদের জন্য কিছু করার দরকার নেই গো। ভোট আসছে, এরা জয় শ্রীরাম করে একটা অংশের ভোট নিচ্ছে, ওরা মুসলিম তোষণ করে একটা অংশের ভোট নিচ্ছে। সেই বাইনারিটাকে এবার ভেঙে দেবে কিন্তু নওশাদ সিদ্দিকী, এরা 100% দেবে। এবং মনে হয়েছে যেন উপযুক্ত প্ল্যাটফর্ম পেয়েছি, যে উপযুক্ত প্ল্যাটফর্ম পেয়েছি এবং মানুষকে দেখুন, মানুষও চাইছে নওশাদ সিদ্দিকীকে। সামনে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে যেমন জন্য আমরা প্রত্যেকটি বিধানসভায় যাচ্ছি এবং ঠিক কি কাজ হলো সেই বিধানসভা এবং কি কি মানুষজন উপকৃত হলো কতটা তা নিয়ে আলোচনা করছি। ঠিক সেরকম ভাবে আমরা এই মুহূর্তে রয়েছি নাকাশিপাড়া বিধানসভা এবং সেই নাকাশিপাড়া বিধানসভাতে কি কাজ করলেন গত 5 বছরে বিধায়ক তা নিয়ে তো আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একসময়ের দীর্ঘদিনের দাপুটে বাম নেতা, পরবর্তীতে তিনি নির্দলের হয়ে লড়াই দিয়েছিলেন এবং বর্তমানে তিনি আইএসএফ এর একজন নেতা তন্ময় গাঙ্গুলি। তার সঙ্গে সরাসরি কথা বলবো। দাদা, প্রথমেই বাংলা হান্টে আপনাকে স্বাগত জানাই। আপনাকে যে বিষয়টা প্রথমত জানতে চাইবো যে এই যে দল পরিবর্তন করলেন, বাম নেতা, দীর্ঘদিনের পরিচিত, সকলের কাছে পরিচিত মুখ, নির্দলে ভালো ফাইট দিলেন, আপনি একটা হিউজ পরিমাণ ভোট পেলেন, পরবর্তীতে সিদ্ধান্ত নিলে আইএসএফ আসা, এই সিদ্ধান্তটা বলতে গেলে অনেক পুরনো কাহিনী বলতে হয়, তো সেগুলো কারণ আমি বিশেষভাবে বলতে চাইছিও না। এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনি জানেন যে আপনারা যারা সাংবাদিকতা করেন, যে আমরা দীর্ঘদিন আমরা পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। আমার 78 সালে আমি তখন 4-এ পড়ি, ক্লাস 4-এ, কংগ্রেসের প্রার্থী ছিলেন আমার বাবা। তারপরে ওই বছর থেকেই আমাদের ওই কংগ্রেসের থেকে সিপিএমে আসা এবং দীর্ঘদিন আমরা সিপিএম রাজনীতি বা বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এখন ছিলাম বলতেই হচ্ছে, কারণ এটা এখন পাস্ট হয়ে গেছে আমার কাছে। পরবর্তীকালে আমার বাবা, আমার মা, আমার দাদা 3বার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ছিলেন, মারা গিয়েছেন। আমি 3বার পঞ্চায়েত সমিতি, আমার স্ত্রী পঞ্চায়েতে, এইভাবে আমরা মানে একটা ট্র্যাডিশনালি চলে আসছে রাজনীতির সঙ্গে যুক্ত। এবার আমি এই গত 21 সালের যে বিধানসভা নির্বাচন, সেই 21 সালের বিধানসভা নির্বাচন থেকেই পার্টির সঙ্গে আমার সঙ্গে একটা দ্বন্দ্ব হয় সিপিএম এর সঙ্গে। তো আমরা বাম রাজনীতিতে যা শিখেছি যে গণতান্ত্রিক কেন্দ্রিকতা, সেই গণতান্ত্রিক কেন্দ্রিকতার জায়গায় গণতান্ত্রিক বিষয়টা উঠে গিয়েছে। কারণ 21 সালে একটা দ্বন্দ্ব হয়েছিল পার্টির সঙ্গে, তখন দুটো এরিয়া কমিটি ছিল। এরিয়া কমিটির 33 জন না 34 জন সদস্যের মধ্যে 27 জন চাইছিল যে প্রার্থী হিসেবে তন্ময় গাঙ্গুলি হোক, কিন্তু সেখানে ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়, প্রার্থী হবে না। পরবর্তীকালে সম্পাদক আমাকে জিজ্ঞাসা করে, কিন্তু আমরা এটা শিখিনি যে প্রার্থীকে জিজ্ঞাসা করা হয়। সাধারণত বাম রাজনীতি হচ্ছে যে এইরকমই, যে পার্টি সিদ্ধান্ত নেবে, তুমি হতে চাইলে ভালো, না হতে চাইলে তুমি পার্টি থেকে বহিষ্কৃত হয়ে যাবে। কিন্তু সেই সিস্টেমটা দেখলাম উল্টিয়ে আমার ঘাড়ে চাপ দেওয়া হলো যে আমি প্রার্থী হতে চাইনি বলে আমাকে প্রার্থী করা হয়নি। বিষয়টাকে আমি আর পেছনে যেতে চাই না, ঘরোয়া রাজনীতির শিকার হলেন। ঘরোয়া রাজনীতির শিকার হলাম। পরবর্তীতে ধরুন 21 সালে বিধানসভা নির্বাচনের পরেও পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে পার্টির জেলা নেতৃত্ব এসে আমাদের নামিয়েছে, আমরা কাজ করেছি পার্টির হয়ে। কিন্তু দেখা যাচ্ছে গেল যেটা যে সিপিএম এর তরুণ তুর্কি তারা এখন তৃণমূলে যোগদান করছে, সেক্ষেত্রে আপনি কখনো মনে করেননি তৃণমূলের রাজ্য সরকার মানে সরকারি একটা এতে যোগদান? কোনো সময়তেই মনে করিনি। তৃণমূল এবং বিজেপি, আমার শুধু আমি নয়, আমার সঙ্গে যত হাজার হাজার কর্মী বা সমর্থক আছেন, তারা প্রত্যেকেই একমত আমার সঙ্গে যে আমরা কোনোভাবেই তৃণমূল বিজেপি করতে পারবো না। এরকম অনেক লিডার, এক্স প্রধান, এক্স মেম্বার, বর্তমানেও তারা মেম্বার, তাদের কাছে তৃণমূল বিজেপির অফার এসছে, আমার কাছেও এসছে। তো সেখান থেকে আমরা কোনো সময়তেই ভাবিনি যে তৃণমূল বা বিজেপি করব। আমরা বরাবরই আইএসএফ চুজ করলাম। মানে এখনো আমাকে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম যে যেহেতু অনেক মানুষ বিভিন্ন প্রয়োজনে আসে, আমাকে হয় বলতে হবে যে আমি আর রাজনীতি করি না, নতুবা আমাকে একটা প্ল্যাটফর্ম দরকার, কারণ আমি বুঝে নিয়েছি যে সিপিএম গ্রহণ করবে না, কিন্তু আমাকে কাজে লাগাবে, ভোট এলে পরে বলবে ভোটটা করো। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি মানে সিদ্ধান্ত তো আমি একা নিইনি, আমার টোটাল গ্রুপ সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আইএসএফটাই করবো। তা কতজন আপনারা জয়েন করলেন সিপিএম থেকে আইএসএফ? 10,000-এর ওপর।
নাকাশিপাড়া বিধানসভা। তো সেখানে মানে আপনি এটা বলাটা ঠিক হবে না, এখনো পার্টির অভ্যন্তরে যারা এরিয়া কমিটি দুটোতে আছে তাদেরও 80% লোক এখনো তাকিয়ে আছে যে আমি ফিরবো কিনা বা আমি প্রার্থী হব কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত ফোন করে। আমি প্রার্থী হওয়ার জন্য আইএসএফ করতে আসিনি, আমার একটা অন্তত একটা মঞ্চ ছাতা দরকার যাতে আমি মানুষের জন্য কাজ করতে পারি। আজকে যে সমস্ত প্রশাসনিক দপ্তরগুলো আছে, সে বিডিও অফিস বলুন, এডিও অফিস বলুন, বিএলআরও বলুন, থানা বলুন, সেখানে আমরা যখন কাজ করেছি সেই সময়কার লোকজন তো এখন সব ট্রান্সফার স্বাভাবিকভাবেই হবে, ফলে পুরনো লোকজন চলে গেছে, ফলে একটা রাজনৈতিক পরিচয় না থাকলে কাজ করা খুব মুশকিল। আপনার কথা শুনে মনে হচ্ছে একটা মানে একটা ঘরোয়া, যে আমি বললাম যে একটা অভিমান একটা ছিল, সেই অভিমান থেকে বেরিয়ে এসে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বাম এবং আইএসএফ এর জোট, সেই জোটটাকে কিভাবে দেখছেন? কারণ মানে রাজ্যে তো তারা জোট করেছে। হ্যাঁ, আমি এটাকে স্বাগত জানাচ্ছি, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। আমি যে দলে আছি সে দলের যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্ত আমি সিদ্ধান্ত মানা লোক। ফলে এখান থেকে যে সমস্যাটা, যে যদি মনে করে যে সিপিএম প্রার্থী পেলে কোনো সমস্যা হবে, সে বিষয়ে কোনো সমস্যা নেই। যেটা পার্টি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মেনে নেব। আর অভিমান যদি বলেন, অবশ্যই, কারণ এখনো ভেতরে লাল টকটক করে ভেতরে বামপন্থা নিয়েই আমি আইএসএফে যোগ দিয়েছি। কারণ বামপন্থী থেকে তো জীবন শেষ করা যায়। হয়তো আমি মরে গেলে আমার গায়ে একটা লাল সালু দেবে না কেউ, কিন্তু বেঁচে থাকতে মেরে ফেলতে চাইছে। সেখান থেকে আজকে আমি নওশাদ সিদ্দিকীর যে আদর্শ, যে লড়াই, যে আন্দোলন, আজকে আপনি ভাবুন যে ৭৭টা বিজেপির এমএলএ আছে পশ্চিমবাংলায়, তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির কোনো অভিযোগ নেই। শুভেন্দু অধিকারী প্রতিদিন যে বক্তব্য রাখে, প্রতিদিন অ্যারেস্ট করা যায়, আর সেখানে একজন লোক গোটা বাংলাটাকে কাঁপিয়ে দিচ্ছে, তাহলে তাকে তো স্বাগত জানাতে ইচ্ছা হচ্ছিল এবং মনে হয়েছে যেন উপযুক্ত প্ল্যাটফর্ম পেয়েছি, যে উপযুক্ত প্ল্যাটফর্ম পেয়েছি। এবং মানুষকে দেখুন, মানুষও চাইছে নওশাদ সিদ্দিকীকে। অনেকে মনে করে যে নওশাদ সিদ্দিকীর দলটা মুসলিমদের দল, ভুল ধারণা। এত অসাম্প্রদায়িক মানুষ এবং অসাম্প্রদায়িক পরিবারে ওনার দাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গেও আমার কথা হয়েছে, দীর্ঘক্ষণ কথা হয়েছে, এবং ওনাদের দেখে আমার মনে হয়েছে যে এই যে বর্তমানে যে তৃণমূল বিজেপি যেভাবে মানুষকে হিন্দু মুসলমানে বিভাজিত করতে চাইছে, অন্যান্য সমস্ত সমস্যাকে ঢাকা দেওয়ার জন্যে আজকে স্বাস্থ্যের যা অবস্থা, শিক্ষার যা অবস্থা, কর্মসংস্থানের যা অবস্থা, কলকারখানা নেই, হাজারে হাজারে নয় লাখে লাখে ছেলেপিলে বাইরে কাজ করছে, তাদের জন্য কিছু করার দরকার নেই গো। ভোট আসছে, এরা জয় শ্রীরাম করে একটা অংশের ভোট নিচ্ছে, ওরা মুসলিম তোষণ করে একটা অংশের ভোট নিচ্ছে। সেই বাইনারিটাকে এবার ভেঙে দেবে কিন্তু নওশাদ সিদ্দিকী, এরা 100% দেবে। আচ্ছা, ব্যক্তি তন্ময় গাঙ্গুলি, আপনি বাম মানে যখন সিপিআইএম এ ছিলেন তখন কেমন সাড়া পেতেন, নির্দলে থেকে কেমন সাড়া পেতেন, আইএসএফ এ কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছে? আইএসএফ এর সাড়া পাওয়াটা সত্যি আমি ভাবিনি যে এত দ্রুত, মাত্র 5 বছর বয়স একটা দল, আজকে নওশাদ সিদ্দিকীর লড়াই দিকে যেভাবে মানুষ আকৃষ্ট হচ্ছে, তাতে কিছু মানে আরএসএস মার্কা বিজেপি বা কিছু করে খাওয়া তৃণমূল বাদে বাদ বাকি সমস্ত মানুষের মধ্যে কিন্তু একটা রেখাপাত করেছে। আমি উদাহরণ বলি আপনাকে, যে আমরা কিছুদিন আগে একটা রক্তদান শিবির করেছি বেতরারি লাইব্রেরি, দেশবন্ধু লাইব্রেরিতে। সেখানে 500-র উপরে ডোনার হয়েছিল। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম নওশাদ সিদ্দিকীকে, এবং ওনার বক্তব্য যারা, আমরা গোটা বাজার, বেথুয়া বাজারে মাইক ছিল, তা ওনার বক্তব্য যারা মাঠে গিয়ে পৌঁছতে পারেনি, মাইকের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার বক্তব্য শুনেছে। এবং ওনার বক্তব্যের পরের দিন আমি যা পেয়েছি, মানুষের যা সাড়া পেয়েছি, যে এইরকম একটা রাজনীতির কথা না বলে একটা রক্তদান শিবিরে যে বক্তব্য রাখা যায়, সেই মানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। পাশাপাশি ওই সঙ্গে সঙ্গে ওনার বক্তব্য দেখে লাইব্রেরি কর্তৃপক্ষ ওনাকে সম্বর্ধনা দিলেন, লাইব্রেরি ঘুরিয়ে দেখালেন। এবং এমন একজন নেতা, এত অল্প বয়সে এত ম্যাচিওর, বয়সে অন্তত আমাদের থেকে 20 বছর, 22 বছর, 25 বছরের ছোট, কিন্তু একটা ম্যাচিওর লিডার। আচ্ছা, দল যদি সুযোগ দেয় আপনাকে নাকাশিপাড়া থেকে প্রার্থী, মানে আইএসএফ এর তরফ থেকে, আপনি গ্রহণ করবেন? দল সিদ্ধান্ত নেবে। দল যদি সিদ্ধান্ত নেয়, দলের সিদ্ধান্ত অমান্য করা আমি যখন সিপিএম করেছি তখনও করিনি। আমার সঙ্গে বাধাটা শুধু এটা যে 21 সালে আমরা বামপন্থী হিসেবে আমরা যে রাজনীতি শিখেছি, আমাদের এখন বয়স হয়ে গেছে যাদের, যেমন ধরুন দীর্ঘদিনের জেডসিএস ছিলেন, জেলা কমিটির মেম্বার ছিলেন শান্তিরঞ্জন দাস, অশোক ব্যানার্জি, এদের কাছ থেকে আমরা যে বাম রাজনীতি শিখেছি,
যে গণতান্ত্রিক কেন্দ্রিকতা, যেটা আমাদের পার্টি ক্লাসে বারবার বোঝানো হতো, মানে যদি 21 জন লোক থাকে, 11 জন যা বলবে, বাকি 10 জনও সেটা মেনে নিয়ে সেটাই সিদ্ধান্ত হলো, এটাই গণতান্ত্রিক কেন্দ্রিকতা। কিন্তু আমরা দেখলাম 33 জনের মধ্যে 27 জন বলছে যে এটা করতে হবে, 6 জন যা বলছে ওপর থেকে চাপিয়ে দিয়ে, এই যে আজকে প্রতিকুর রহমান যেটা বলেছে যে গণতন্ত্র উঠে গিয়েছে, কেন্দ্রিকতাটা আছে, এই কথাটার সঙ্গে আমি পূর্ণ একমত। কিন্তু ওর তৃণমূলে যাওয়াটার সঙ্গে আমি পূর্ণ একবারে দ্বিমত পোষণ করছি। 5 বছর বসে থাকতো, আমরাও 5 বছর বসেছিলাম। আচ্ছা দাদা, আরেকটা বিষয়, যেখানে ঢাকাশিপাড়াতে মানে আপনার একটা জোট হয়েছে সিপিআইএম এবং আইএসএফ এর, সেক্ষেত্রে কার গ্রহণযোগ্যতা এখন বেশি রয়েছে? নো ডাউট আইএসএফ। আপনি সর্বত্র দেখতে পাবেন আইএসএফ এর গ্রহণযোগ্যতা নিয়ে এখন আর কোনো প্রশ্ন নেই। আপনি দেখবেন যে আমরা বলি, মানে আমাদের নেতারা বলেন যে আমরা শুধু মুসলমানদের নয়, পিছিয়ে পড়া হিন্দু, এসসি এসটি ওবিসি মতুয়া পিছিয়ে পড়া হিন্দু, এমনকি হায়ার কাস্ট পিছিয়ে পড়া হিন্দু, মুসলিম, সবার জন্য কাজ করা। এবং আপনি এই যে হিন্দু সম্প্রদায় একটা বিজেপির প্রতি দুর্বলতা নিয়ে চলছেন, এই এসআইআরকে কেন্দ্র করে আজকে যখন ভোটার লিস্টটা বেরোবে, কি পরিমাণ হিন্দু ভোটার বাদ যাবে দেখবেন, এবং তারা সব পেছিয়ে পড়া। এবং এদের আজকে ধরুন 30 বছর একটা লোক ভারতবর্ষে বাস করছে, তুমি তাদের ভোটে তুমি সরকার চালাচ্ছ, তাহলে তো সরকারটাকেও ফেলে দিতে হয়। মানুষ আইএসএফ এর কেন কাছে যাবে, আইএসএফ কে কেন গ্রহণ করবে? অসাম্প্রদায়িকতা, মানে সাম্প্রদায়িকতার বাইরে বেরিয়ে আসতেছে মানুষ। যন্ত্রণা যে যখন কোনো কিছু সব দুর্নীতি ঢাকার জন্যে যখন হিন্দু মুসলমানে বিভাজিত করে সুবিধাটা নিচ্ছে, মানুষ কতদিন বুঝতে অসুবিধা থাকে মানুষের? মানুষ তো বুঝছে যে এই সাম্প্রদায়িকতার খেলা, আর পাশাপাশি দুর্দান্ত সেটিং। এই যে পশ্চিমবঙ্গে যারা বিজেপি করছে, এরা বুঝতেই পারছে না যে দিল্লির বিজেপি তার সব থেকে পরম আত্মীয় হচ্ছে মমতা ব্যানার্জি। এ নিয়ে কোনো দ্বিমত নেই, বিজেপিরও একটা অংশ বুঝতে পারছে। আপনি ভাবুন না যে কিভাবে অভিষেক ব্যানার্জি জেলের বাইরে থাকে, কিভাবে ফিরহাদ হাকিম জেলের বাইরে থাকে, মমতা ব্যানার্জি কেন জেলের বাইরে থাকে। ইডি সিবিআই কাদের? ইডি সিবিআই তো সেন্ট্রাল গভর্নমেন্টের। সুপ্রিম কোর্ট পর্যন্ত তার অর্ডার মানা হচ্ছে না, হাইকোর্টের কোনো অর্ডার মানা হচ্ছে না, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। হয় হতে পারে এটা যে এই বিধানসভায় কোনো চুক্তি আছে যে তোমাকে আমার সরকার গঠন করে দিতে হবে, মমতা ব্যানার্জির ওপরে চাপ আছে, নাহলে তুমি জেলে যাবা। দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে যায়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কিছু হবে না। আরএসএস এর দুটো সন্তান, মমতা ব্যানার্জি এবং বিজেপি, এবং কন্যা সন্তানটার প্রাধান্য বেশি। এবং এই কন্যা সন্তানের জন্য বাবা আরএসএস এর একদম মানে প্রাণ কেঁদে ওঠে, কারণ যখনই প্রয়োজন তখন তো হেল্প পাচ্ছে। কদিন আগেই দেখেছেন তো রাজ্যসভায় একটা অনাস্থা এসেছিল, ঠিক কায়দা করে বললো আমরা পরে সিদ্ধান্ত নেবো, দিয়ে বেরিয়ে গেল। এই জায়গাতে দাঁড়িয়ে বলবো যে ইয়েতে নাকাশিপাড়াতে আইএসএফ মূল প্রতিপক্ষ কাকে দেখছে? মূল প্রতিপক্ষ বলে কিছু নেই। ধর্ম যখন উদাও হবে, আপনি দেখবেন কে সেকেন্ড হবে কে থার্ড হবে ওটা বোঝা যাবে না, ওটা ওদের সেটিং রাজনীতির অংশ। আরএসএস এর একটা অংশ দেখা যাবে যে আমরা হেরে যাচ্ছি, তৃণমূলকে ভোট দিতে পারে, কারণ তৃণমূলকে বাঁচানো বিজেপির দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি একটু রাজ্য স্তরের প্রশ্ন আমি অ্যাড করছি, যেখানে 4 জনকে রাজ্যসভার হিসেবে গতকাল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে সঙ্গীত শিল্পী রয়েছে, অভিনেত্রী রয়েছে, আইনজীবী রয়েছে, প্রাক্তন পুলিশ কর্তা রয়েছেন। তো এই বিষয়টা কি দেখছেন? উপহার, প্রাক্তন পুলিশ কর্তাকে উপহার দেওয়া হচ্ছে। মুসলিম তো একটা দল, সেক্ষেত্রে তো কোনো মুসলিম নামই নেই। মুসলিম নাম নেই তো, একটা মুসলিম নাম নিয়ে আলোচনা হচ্ছিল, তারপর সিদ্ধান্ত নিচ্ছে। ধরুন বাবুল সুপ্রিয় কে, সে তো আদি বিজেপি। উনি বর্ধমানে যখন একটা মুসলিম একজন মৌলানা সাহেবের ছেলে মারা গেল, তখন তার কি ভূমিকা ছিল, সেই লোকটা কি করে তৃণমূলের স্থান পায়। এবং বিজেপির নির্দেশ মতো সমস্ত কিছু করা হয়, যা কিছু করা হয় বিজেপিকে সন্তুষ্ট করার জন্য করা হয়। এটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিমত নেই, আমার তো নেই। বিজেপি ওপর থেকে যেটা বলে দেবে সেটা করবে। আপনি বলুন তো কোয়েল মল্লিক কি করবে, কি ওই রঞ্জিত মল্লিকের মেয়ে, সে নাকি রাজ্যসভায় যাচ্ছে, সে রিটায়ার্ড পার্সন মতো হয়ে গেছে, সিনেমা জগতে আর রোজগার নেই, তার একটা রোজগারের ব্যবস্থা করা হচ্ছে। বাবুল সুপ্রিয় 100% বিজেপি আরএসএস এর লোক, তাকে এমপি করতে পাঠানো হচ্ছে। ফলে এটা তো সম্পূর্ণ বোঝা যাচ্ছে রাজীব কুমার দীর্ঘদিন ধরে বাঁচিয়ে এসছে মমতা ব্যানার্জিকে,
এবং রাজীব কুমারের জন্য ধর্ণা দিয়ে বসছিল যে রাজীব কুমারকে বাঁচাতে হবে, করছে, তার পুরস্কার দিচ্ছে। নাকাশিপাড়ার মানুষজন আপনাকে তাহলে প্রার্থী হিসেবে পাচ্ছে বলছেন? না 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 না, আমি বলছি না তো, কোনো সময় বলবো না সেটা। প্রার্থী রাজ্য কমিটি ঠিক করবে, যাকে করে দেবে, XYZ কোনো ব্যাপার না। লড়বেন মানুষের জন্য? অবশ্যই মানুষের জন্য লড়বো। পরিবর্তন হতে পারে কিছু নাকাশিপাড়াতে? আশা তো করছি পরিবর্তন হবে। আইএসএফ এর হাত ধরে পরিবর্তন দেখতে পাবো? ISF এর হাত ধরে পরিবর্তন। পরিবর্তন তো আপনি বিজেপির হাত ধরে কিছু পরিবর্তন দেখবেন না। বিজেপি তৃণমূল তো একই। যদি তৃণমূল থেকে ক্ষমতাটা বিজেপিতে যায় তাহলে পরিবর্তন কি হলো? কিছুই না। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তন্ময় গাঙ্গুলি, আইএসএফ নেতা। ক্যামেরায় তানসিকের সঙ্গে সমুদ্রের রিপোর্ট, বাংলা হান্ট, নাকাশিপাড়া, নদিয়া।